সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে তোমরা যারা ক্লাস 5, 6, 7, 8, 9 এ পড়ছো, তোমাদের মনের মধ্যে একটুখানি ভয় রয়েছে যে সামনেই তো আমাদের ফার্স্ট সামেটিভের এক্সাম চলে আসলো, কি করবো তাহলে। একদম ভয় করো না, যতক্ষণ না তোমাদের এই দাদা রয়েছে ততক্ষণ একদম ভয় পাবে না। তোমাদের ইংলিশ বিষয়ে যদি কারো কোথাও কোনো বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো চ্যাপ্টার হোক বা কোনো গ্রামার পোর্শন হোক বা যাই হোক রাইটিং স্কিল, তোমরা অবশ্যই একবার কমেন্ট সেকশনে জানিয়ে দাও, সেই রিলেটেড ভিডিও আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের ভিডিওতে আমি বিশেষ করে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কিভাবে ফার্স্ট সামেটিভ যে এক্সামটা রয়েছে সেই এক্সামে এই কম সময়ের মধ্যেও কিভাবে খুব ভালোভাবে পড়াশোনা করে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো, সেই ব্যাপারটাই আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর যদি কারো কোথাও কোনো পরীক্ষা নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সামেটিভ যে এক্সামটা হবে, যেটা অলরেডি তোমরা জানো সবাই 30 মার্কসের হবে, তাই তো 30 মার্কসের হবে। এই বলে ঘাবড়াবে না যে দাদা 30 মার্কস অ্যাকচুয়ালি একটা খুব বড় একটা নাম্বার, বাট এরকম এরকম ভাববে না। তো ক্লাস 5 এর সেটা আলাদা রয়েছে, যাই হোক। তো অলমোস্ট আমি বলতে গেলে 30 মার্কসের হবে। সেই 30 মার্কসের এক্সামে কিভাবে তোমরা এমন ভাবে নিজে অ্যান্সার শিটটা তৈরি করবে যাতে করে বা উত্তরপত্র যেটা তৈরি করবে সেখানে খুব ভালোভাবে নাম্বার পাবে। এটার জন্য তোমাকে সবার আগে যেটা দেখতে হবে, ফার্স্ট পয়েন্ট, এটা মাথায় রাখবে তোমরা সবাই, সেটা হচ্ছে গুড হ্যান্ড রাইটিং। ওকে, গুড হ্যান্ড রাইটিং, গুড হ্যান্ড রাইটিং রাখতে হবে তোমাকে। কেন বলছি গুড হ্যান্ড রাইটিং? কারণ দেখো, তুমি তো সেখানে যিনি খাতা দেখবেন, যখন খাতা দেখবেন তুমি তো সেখানে থাকবে না, তাহলে কি থাকবে? তোমার খাতা থাকবে। তো সেক্ষেত্রে তোমার খাতার যদি একটা ভালো হ্যান্ড রাইটিং তুমি রাখতে পারো, কিভাবে রাখবে সেটা আমি তোমাদেরকে বলবো। তোমাদের যেমন হ্যান্ড রাইটিং হোক কোনো অসুবিধা নেই, খাতাকে সুন্দর করে সাজালেই ডেফিনেটলি খুব ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে। এই যে দেখবে তোমরা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন পেপারে তোমাদের অ্যান্সার লিখতে হবে, তোমরা জানো সবাই। তো যখন অ্যান্সারটা লিখবে তখন চেষ্টা করবে, যখনই কোনো ওয়ার্ড তোমার ভুল হয়, সাপোজ একটা তুমি হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ড লিখলে হচ্ছে বল লিখতে চাচ্ছিলে, বাট কিন্তু এখানে হয়ে গেল বেল। আমরা কি করি? আমরা এরকম ভাবে এটাকে কেটে দিই, এরকম ভাবে কাটবে না। যদি ভুল যায়, যদি সাপোজ ভুল যায়, জাস্ট একটা লাইন টানবে, তাহলে কি হবে? খাতাটা তেমন ভাবে অপরিষ্কার হবে না। এরকম যুদ্ধ করে লাভ নেই, এরকম ভাবে কাটাকুটি করে লাভ নেই, জাস্ট একটা লাইন টানবে। একটা লাইন টানলেই দেখবে যিনি খাতা দেখবেন উনি বুঝে যাবেন যে তোমার ওখানে একটা মিস্টেক হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু ব্যাপারগুলো একটু তোমরা খেয়াল রাখবে। আর যখন হ্যান্ডরাইটিং লিখবে, যখন দেখবে তোমার তো সিন ওখানে থাকবে, সিন আনসিন দুটোই থাকবে তোমার ওখানে, জানো তোমরা সবাই, সিনও থাকবে প্লাস আবার আমাদের আনসিনও থাকবে। তো সিন থেকে যখন তুমি অ্যান্সার গুলো করবে তখন একটা কথা মাথায় সবসময় রাখবে যে তোমাকে অ্যান্সারটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট শুধু সেই অ্যান্সারটিকে তোমাকে এখানে কোয়েশ্চেনে লিখতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার এখানে অ্যাকচুয়ালি লিখতে হবে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবে। এরকম যেন তোমরা কোনোদিনও না করো যে আমার তো পড়া আছে টেক্সটটা, আমি অলরেডি জানি অ্যান্সারটা, আমি সিন দেখলাম না, ডাইরেক্ট ভাবে অ্যান্সার লিখে দিলাম, দ্যাটস রং। এটা কিন্তু একদম করবে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটা অ্যাকচুয়ালি বেশি পরিমাণে বেড়ে যাবে। তো সেই জন্য সিন আনসিন ভালোভাবে পড়বে, পড়ার পর ভালোভাবে এক হাতে আঙুল দেবে যে এখানে আছে অ্যান্সারটা, তারপর আস্তে আস্তে লিখবে, বা পেন্সিল ইউজ করলে ইউজ করতে পারো, খুব ভালোভাবে এক্ষেত্রে। ঠিক আছে? তো সিন আনসিনের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে, তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে করবে, ডেফিনেটলি দেখবে একদম সিন এবং আনসিনে তুমি ফুল মার্কস একদম স্কোর করতে পারবে, আর ফুল মার্কস তুমি পেতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে গ্রামার। তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন আছে যে দাদা গ্রামার করতে গেলে আমাদের একটু বুঝতে কঠিন লাগে, গ্রামার বোঝা কঠিন, এই ব্যাপারটা একদমই একটা মিথ্যে কথা। কেন বলছি দেখো শোনো, কারণ গ্রামারের মতো মজাদার জিনিস তোমরা এখনো মানে অ্যাকচুয়ালি গ্রামারটাকে ভালোবেসে পড়বে, যার জন্য গ্রামারটা কঠিন লাগে। গ্রামারকে যখনই দেখবে ভালোবেসে পড়বে না, যখন সেটার মধ্যে ঢুকবে, যখন সেটার মধ্যে ঢুকে নর্মালি যেমন তুমি ভাবো সেই অনুপাতে যদি তুমি গ্রামারটা করো, দেখবে তোমার গ্রামারে আর কোথাও কোনো ভুল যাবে না। গ্রামারে যদি সিরিজ তোমরা অ্যাকচুয়ালি ইউটিউবে দেখতে চাও, বা গ্রামারে কোথাও কোনো গ্রামার, পার্টস অফ স্পিচ, টেন্স, যাই হোক এনিথিং এলস,
যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সেই গ্রামার রিলেটেড ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। প্লাস তোমাদের এক্সামের জন্য কি কি গ্রামার করতে হবে, কোন কোন গ্রামারের প্র্যাকটিসগুলো করতে হবে, সমস্ত প্র্যাকটিস আমি অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেল হেল্প স্টুডেন্টস আমি নিয়ে চলে আসবো। তো যার জন্য তোমাদের কি করতে হবে, জাস্ট শুধু একটা কমেন্ট করে দাও তোমরা ভিডিওর নিচে। ওকে, তো গ্রামার নিয়ে ব্যাপারটা তোমরা প্র্যাকটিস করলে ইজিলি গ্রামার করতে পারবে। সেক্ষেত্রে তোমরা বিভিন্ন ধরনের বই রয়েছে, কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, তো সেগুলোকে ফলো করতে পারো। সেক্ষেত্রে দেখবে গ্রামারে তোমার কতটা পরিমাণ তুমি পারছো না পারছো সেটা তুমি ইজিলি বুঝতে পেরে যাবে। আর গ্রামারটাকে ইজি ওয়েতে ভাববে, কঠিন কমপ্লেক্স ওয়েতে ভাববে না, কমপ্লিকেটেড করবে না, একটা সিম্পল ওয়েতে দেখার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নাম্বার দেখো যেটা আমি রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাইটিং স্কিল, তাই তো? রাইটিং স্কিল দেখো, আমরা রাইটিং স্কিলের ব্যাপারটা ভুল করি। তোমার একটা রাইটিং স্কিল পড়ছে, ভাবো ট্রি নিয়ে একটা প্যারাগ্রাফ তোমার পড়েছে, তো তুমি প্যারাগ্রাফটিকে তুমি নর্মালি লিখে দিলে, কোনো রকম কোনো একটা সুন্দর করে লিখলে না, কাটাকুটি হয়ে অ্যাকচুয়ালি কাটাকুটি করেছো, মাঝখানে কোনো একটা গ্যাপ ক্রিয়েট করে দিয়েছো, গ্যাপ আছে। তো এই ক্ষেত্রে দেখো তুমি পড়ে আসছো বাট কিন্তু অ্যানসারে তুমি খুব সুন্দর করে সাজাতে পারছো। এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যখনই রাইটিং স্কিল লিখবে, রাইটিং স্কিলটা যখনই লিখবে তখন চেষ্টা করবে সুন্দর করে সাজানো রাইটিং স্কিল। তার জন্য কি করবে আমি বলে দিচ্ছি তোমাদের। তার জন্য সাপোজ ভাবো ধরে নাও এটা তোমার হচ্ছে খাতা, তাই তো? তো এবার এখানে তুমি দাগ নম্বর দিলে, দাগ নম্বর দিয়ে প্রথমে আগে লিখলে দ্য ট্রি, ওকে লিখলে। এবার পেন্সিল নিয়ে যাবে, তোমাদের আমার প্রশ্ন দাদা পেন্সিলে কি কাজ, এখানে আমরা তো ম্যাথ করছি না, পেন্সিল কাজ আছে দেখো। পেন্সিল নিয়ে প্রথমে আগে কি করবে, প্রথমে হচ্ছে আগে এটাকে একটু মানে একটা বক্স করে দিবে, পেন্সিল দিয়ে করবে, হালকা করে করবে, ডিপ করে করবে না। ওকে, বক্স করে দিলে এবার পেন্সিল দিয়ে লাইনগুলো টানবে হালকা হালকা করে। ওকে, হালকা হালকা করে পেন্সিল দিয়ে টানবে। এবার এর উপরে তুমি তোমার লেখাটা শুরু করছো। এক্ষেত্রে দেখবে তোমার যেটা মানে এই যে একটা সুন্দর করে ডেফিনেটলি তুমি 10 এর মধ্যে 8, 8.5, 9ও পেয়ে যেতে পারো। সেই জন্য আমি বলবো যে সুন্দর করে সাজাবে। যিনি খাতা দেখবেন যে উনি একটাই চান তোমার কাছে, সেটা হচ্ছে তুমি খাতাকে সুন্দর করে সাজাবে কিনা, তোমার খাতার মধ্যে মানে অ্যাকচুয়ালি পরিষ্কার ব্যাপারটা আছে কিনা, সেই ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই করবে, আর ঘাবড়াবে না। পরীক্ষা এখনো দেরি আছে, তোমাদের আই থিঙ্ক এপ্রিলের ফার্স্ট উইক থেকে এক্সাম হতে পারে। তো সেই ক্ষেত্রে এই মান্থটা জোর কমে পড়ো, ইংলিশটা দেখবে ডেফিনেটলি খুব ভালো তোমরা না অ্যাকচুয়ালি রেজাল্ট করতে পারো। ঠিক আছে? আর যদি এক্সাম রিলেটেড কারো কথা কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো। ওকে, ঠিক আছে।